আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে চিঠি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করছি ধ্বনিতত্ত্ব, বাংলা দ্বিতীয় পত্র, যেটাকে তোমরা জানো। নতুন বই আমরা এখনো হাতে পাইনি, নতুন বই আসলে তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, এবং পরিচ্ছেদ ভিত্তিক আলোচনা করব। ঠিক প্রথম দিকের একটা পরিচ্ছেদ, তোমরা যারা আমার তৃতীয় ক্লাসটি দেখেছ, আমরা আলোচনা করেছিলাম ব্যাকরণের মৌলিক অংশগুলো চারটি। একটা হলো ধ্বনি, শব্দ, বাক্য আর অর্থ। ধ্বনি তত্ত্ব একটা বিষয়, ধ্বনি সম্পর্কিত যেখানে যে অংশে, ব্যাকরণের যে অংশে ধ্বনি সম্পর্কিত আলোচিত হয় তাকে বলা হয় ধ্বনিতত্ত্ব। তাহলে ধ্বনিতত্ত্বের একটা অংশ আমরা বিস্তারিত আলোচনা না করে একটা অংশ আলোচনা করব। আমরা আলোচনা শুরু করলাম, ঠিক আছে। ধ্বনি কাকে বলে এটা তোমরা জানো। মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। অর্থাৎ এই যে ফুসফুস আছে, ফুসফুস থেকে যখন বাতাসটা আমাদের বের হয়ে আসে, আর ওই বাতাস বের হওয়ার মধ্য দিয়ে কিন্তু একটা কম্পন সৃষ্টি হয়, আর এখান থেকে কিন্তু শব্দ তৈরি হয়। ফুসফুসতারিত বাতাস যখন মুখ বিবর দিয়ে বের হয়ে আসে তখন কিন্তু আওয়াজ তৈরি হয়। এই যে মুখ নিঃসৃত আওয়াজকে বলা হয় ধ্বনি। তাহলে ধ্বনি বললাম আমরা মুখ নিঃসৃত আওয়াজকে, মুখ নিঃসৃত আওয়াজ। তাহলে মুখ নিঃসৃত আওয়াজকে বলা হয় ধ্বনি। বাংলা ভাষার এই ধ্বনিগুলো মূলত দুই ভাগে বিভক্ত। একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি তোমরা ছোট্ট ক্লাস থেকেই এগুলো সম্পর্কে জানো। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। আমাদের স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি হচ্ছে ফুসফুস তারিত বাতাস বেরিয়ে যেতে যে মুখ বিবরের কোথাও যদি কোনো প্রকার বাধা না পায়, অর্থাৎ এই ফুসফুস থেকে যে আওয়াজটা বের হচ্ছে এটা যদি কোথাও মুখ বিবরে মুখের ভিতরের কোথাও বাধাপ্রাপ্ত না হয় তাহলে একে বলা হয় স্বরধ্বনি। আর যদি বাধাপ্রাপ্ত হয় একে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে তোমরা ধ্বনি কাকে বলে বিষয়টা জানতে পারবে, ধ্বনি এবং স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। আমরা যদি এই যে ধ্বনি উচ্চারণ করলাম, মুখে বললাম আ অথবা বললাম ক, যতক্ষণ পর্যন্ত আমরা মুখে আওয়াজ করি ততক্ষণ পর্যন্ত এর নাম হলো ধ্বনি। আর যখন এটা আমরা লিখে ফেলবো এর নাম হচ্ছে তোমার কি বর্ণ। তাহলে বর্ণ কাকে বলে? ধ্বনি লিখবার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, বর্ণ ব্যবহার করা হয় তার নাম হলো বর্ণ। এই বর্ণগুলো কিন্তু দেখো দুই ভাবে বিভক্ত, স্বরবর্ণ আর হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ আমরা যখন স্বরধ্বনিগুলো লিখে ফেলি এগুলো হলো স্বরবর্ণ, আর যখন ব্যঞ্জন ধ্বনিগুলো লিখে ফেলি এর নাম হলো ব্যঞ্জন বর্ণ। খেয়াল করে দেখো, এই স্বরবর্ণ হলো আমাদের বাংলা ভাষায় 11টি, আর ব্যঞ্জন বর্ণ হলো 39টি। টোটাল আমাদের বর্ণমালা হলো 50টি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্বরধ্বনি নিয়ে। স্বরধ্বনি অর্থাৎ স্বরধ্বনি লিখবার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তার নাম হলো স্বরবর্ণ। অর্থাৎ যা স্বরধ্বনি ওইগুলো যখন লিখে ফেলবো এটা তৈরি হয়ে যায় স্বরবর্ণ। তাহলে আমরা তোমাদের শেয়ার করলাম যে স্বরবর্ণ হচ্ছে 11টি। আমরা লিখে ফেলবো স্বরবর্ণগুলো। স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও। দেখো এখানে
11টি আমরা স্বরবর্ণ লিখে ফেলেছি। 11টি স্বরবর্ণ, স্বরবর্ণ হলো 11টি। এখন স্বরবর্ণ হচ্ছে 11টি। এইখানে এক কথা যদি আমরা বলি, দেখো স্বরবর্ণ এগুলো হচ্ছে সরাসরি কিন্তু সব জায়গায় ব্যবহার হয় না, এগুলো সংক্ষিপ্ত রূপ রয়েছে। দেখো আমরা এই সংক্ষিপ্ত রূপ যদি বলি, এখানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। এখানে রসিকার, সরেয়া, আকার, রসিকার, দীর্ঘিকার, রুসুকার, দুকার, রিকার, একার, ঐকার, ওকার আর হলো ঔকার। এগুলো এই যে 11টা বর্ণ রয়েছে, 11টা বর্ণের কিন্তু প্রত্যেকটার কি নয় সংক্ষিপ্ত রূপ নেই, শুধু সংক্ষিপ্ত রূপ নেই, একটা ছাড়া সবগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপ রয়েছে। অর্থাৎ এই অ এর সংক্ষিপ্ত রূপ নেই। অর্থাৎ আমরা দেখলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, প্রত্যেকটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে রূপকে বলা হয় কার। রূপকে বলে কার বলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। অর্থাৎ আকার, রসিকার, রুসুকার, দীর্ঘিকার, একার, ঐকার, ওকার, ঔকার। এবার আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটা দেখলাম। এবার একটু খেয়াল করে তোমরা যদি লক্ষ্য করো যে এই প্রত্যেকটা কিন্তু কি নেই, আমাদের সংক্ষিপ্ত রূপ নেই। অর্থাৎ প্রত্যেকটার সংক্ষিপ্ত রূপ নেই, আছে হচ্ছে সংক্ষিপ্ত রূপ 10টি, আর একটা কিন্তু নেই। এবার আমরা একটু দেখব যে এই বর্ণগুলোর মধ্যে দেখো সরেও এখানে দুইটা উচ্চারণ একই, কিন্তু রসিকার, দীর্ঘিকার, দীর্ঘ ইকার, এটার নাম হলো দীর্ঘ ইকার। তাহলে এইটা ছাড়াও কিন্তু আমাদের ইকার উচ্চারণটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক এরকম রুসুকার, দুগুকার, এটা ছাড়াও কিন্তু দুগুকার, এটা ছাড়াও উচ্চারণটা হয়েছে। রিকার, রি, এটাও কিন্তু দেখো র যোগ ই, কিন্তু দুইটা বর্ণ রয়েছে, র যোগ ই। এরপরে আমরা যদি ওই দেখি, অ যোগ রস্বই ওই, আর ও স্বরযোগী। এবারে তোমাদের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এইখানে দেখো আমরা যে কয়টা বর্ণের মধ্যে দাগ দিলাম, এই যে বর্ণ কয়টা বাদে বর্ণ রয়েছে কিন্তু আমাদের এখানে 6টি বর্ণ, 6টি বর্ণ। এখানে স্বর, স্বরেয়া, রস্বই, রস্যমু, এ, ও। আর এই যে বর্ণগুলো দাগ দিলাম, খেয়াল করো যে যে মৌলিক বর্ণ বলবো, আমরা মৌলিক স্বরধ্বনি বলবো। অর্থাৎ যে স্বরধ্বনিগুলোকে আর ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, বা থাকলে অর্থাৎ এর মধ্যে আর কিছুই নাই, কোনো বর্ণ নাই, তাহলে এর নাম হলো স্বরবর্ণ। তাহলে মৌলিক স্বরবর্ণ কিন্তু এখানে আমরা পাইলাম 6টা, আর একটা স্বরবর্ণ এখানে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ মৌলিক স্বরবর্ণ হচ্ছে 7টি, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 7টি। আমরা মৌলিক স্বরবর্ণ পেয়ে গেলাম। এবার আরেকটা দিকে বিশ্লেষণ করব এখানে, সেটা হচ্ছে মাত্রার উপর ভিত্তি করে। মাত্রার উপর ভিত্তি করে এই স্বরবর্ণগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো এখানে আমরা কোন জায়গায় দেখবা কোন বর্ণের মাত্রা বলতে কোন বর্ণের উপরে যে একটা দাগ থাকে ওটা হলো মাত্রা। এখানে দেখো পূর্ণভাবে দাগ দেওয়া আছে, পূর্ণভাবে এখানে পূর্ণভাবে দাগ দেওয়া আছে, হ্যাঁ। এরপর এটার উপর দাগ নাই, এটার মধ্যে অর্ধেক দেওয়া আছে। তাহলে আমরা তিনটা কথা কিন্তু পাই, একটা হলো পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রার বর্ণ কয়টি, অর্ধমাত্রার বর্ণ কয়টি, অর্ধমাত্রা, আর হলো মাত্রাহীন বর্ণ কয়টি, মাত্রাহীন বর্ণ হলো কয়টি। অর্থাৎ স্বরবর্ণের মধ্যে কয়টা বর্ণের মাত্রা রয়েছে আর কয়টা বর্ণের মাত্রা নেই। তাহলে পূর্ণমাত্রা বর্ণ দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। এই 6টি হচ্ছে স্বরবর্ণের মধ্যে পূর্ণবর্ণের মাত্রা, আর অর্ধমাত্রা হচ্ছে 1টি। আর দেখো আমাদের এখানে 4টা বর্ণের মধ্যে মাত্রা নাই, এ, ওই, ও, 4টা বর্ণের মধ্যে মাত্রা নেই। এই হয়ে গেল 11টি বর্ণ।
আমরা আজকের ক্লাসে স্বরবর্ণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এরপরে আমরা স্বরবর্ণের কোথা থেকে কোন বর্ণটা উচ্চারণ হয় পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।